হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু গীতা ফাউন্ডেশন। আরও একটা নতুন এপিসোডে তোমাদের সকলকে স্বাগত। যারা এখন দেখবে অনুষ্ঠানটা তারাও অবশ্যই লাইক দেবে, যারা পরে ভিডিওটা দেখবে তারাও চ্যানেলটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে। ইউটিউব চ্যানেল গীতা ফাউন্ডেশনে তোমরা বিভিন্ন হরোস্কোপ সংক্রান্ত বিষয়ের ওপরে ভিডিও পাবে এবং হরোস্কোপে বিভিন্ন প্ল্যানেটের পজিশনকে আমরা কিভাবে বিচার করব, একজন সাধারণ মানুষও বিভিন্ন প্ল্যানেট থেকে কি কি বিষয়ে বুঝতে পারে এবং সেখান থেকে উপকারী দিকগুলোকে কিভাবে বেছে নিতে পারে এবং অপকারী দিকগুলোকে জেনে নিয়ে কিভাবে বাদ দিয়ে দিতে পারে, এই জায়গাগুলো সম্পর্কে ধীরে ধীরে দক্ষতা অর্জন করতে পারবে। কারণ স্পিরিচুয়ালিটি রিলেটেড যে টপিক সেগুলোই আমাদের ভিডিওর মূল আলোচনার বিষয়। যেমন জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আমাদের জন্মছকের আলোচনা, সংখ্যাতত্ত্বের মাধ্যমে আলোচনা, রেইকি থেকে আমরা কি কি উপকার পেতে পারি, এঞ্জেল হিলিং থেকে কিভাবে উপকার পেতে পারি, বাস্তুর শুভ অশুভ দিকের সঙ্গে কিভাবে নিজের জন্মছককে রিলেট করতে পারি। কারণ বাস্তুতে যে মেম্বাররা থাকবে সেই মেম্বারদের জন্মছকের ভাইব্রেশনই আমাদের বাস্তুতে পড়বে। যদি আমরা জন্ম তারিখ সম্পর্কে জানি তাহলেও পড়বে, যদি না জানি তাহলেও পড়বে। সুতরাং আমাদের প্রত্যেকটা আচার আচরণ আমাদের ফ্যামিলির পরিবারের মেম্বারের এফেক্ট আমাদের বাস্তুতেও পড়বে। সুতরাং বাস্তুর মাধ্যমেও আমরা ভালো খারাপগুলো জানতে পারি। আর কিসের মাধ্যমে জানতে পারি? কালার থেরাপির মাধ্যমে। যে রং আমরা ব্যবহার করি প্রতিনিয়ত সেই রঙের আমাদের জীবনের ওপরে বিশেষ প্রভাব রয়েছে, সেগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি ভালো খারাপের দিক। আর কি করে বুঝতে পারি আমরা? ড্রিম থিওরির মাধ্যমে। স্বপ্নের মধ্যে জীবনের ভালো খারাপ ঘটনা সম্পর্কে বিভিন্ন ইঙ্গিত আমরা পাই। কিছু কিছু স্বপ্নের মানে বেরিয়ে আসে আগামী জীবনের কি ঘটনা ঘটতে চলেছে বা ঘটবে সেই হিসাবে। আর কিসের মাধ্যমে পাই? সাউন্ড। ইউনিভার্সের মধ্যে বিশেষ কিছু সাউন্ড আছে যেগুলো আমাদের কাছে বিশেষ রূপে আসে, সেগুলোর মাধ্যমে আমরা জীবনে প্রেডিকশন করতে পারি। আর কিসের মাধ্যমে? চিত্রের মাধ্যমে, ছবির মাধ্যমেও আমরা কিছু প্রেডিকশন শিখি এবং প্রতিনিয়ত এই প্রোগ্রামগুলোর মাধ্যমে উপকার পাই। সেটাকে কি বলি আমরা? ট্যারট কার্ড, ট্যারট শাস্ত্র। তো এই শাস্ত্রগুলো প্রত্যেক দিন প্রতিনিয়ত আমাদের জীবনের ভালো খারাপ দিকগুলোকে বিচার করছে এবং বুঝতে সাহায্য করছে। সেই রকমই আজকের টপিক অ্যাস্ট্রোলজি নিয়ে। অ্যাস্ট্রোলজির মধ্যে আমরা হাজারো গ্রহ রয়েছে। গ্রহ কাকে বলে? যার গতি রয়েছে। কিন্তু হাজারো গ্রহের এফেক্ট ততটা নয় আমাদের জীবনে যতটা নবগ্রহ, 9টা পার্টিকুলার গ্রহকে নিয়ে আমরা যে এফেক্টটা পাই ভালো খারাপ আমাদের জীবনে, অন্যান্য গ্রহের এফেক্ট ততটা শক্তিশালী নয়। আর এই নবগ্রহের মধ্যে একজন চন্দ্র। আজকের টপিক হচ্ছে চন্দ্রকে নিয়ে, আমাদের জন্মছক এবং চন্দ্রের অবস্থান। চন্দ্র বলতে ওভারঅল আমরা কি বুঝবো, চন্দ্র দুর্বল কোথায় আছে, শুভ কিভাবে হয় সেগুলো বুঝবো, এবং ম্যারিড লাইফে চন্দ্রের প্রভাবে কি ধরনের এফেক্ট আমরা পেতে পারি। যারা আমরা চন্দ্র সম্পর্কে সেরকম বুঝি না তারা আরো একবার খুব সহজে বুঝে যাব বিষয়টা। কিভাবে বুঝবো না, সেই জিনিসগুলো যদি হয় তখন আমরা বুঝবো যে চন্দ্রের এফেক্টটা এইরকম তালে হচ্ছে আমাদের। আমরা ঘটনা থেকে গ্রহের গতি বুঝবো। যারা আমরা অ্যাস্ট্রোলজি নিয়ে প্রতিনিয়ত চর্চা করছি না, চন্দ্র থেকে ঘটনা বোঝার চেষ্টা আমাদের ক্ষমতা নেই বা বুঝতে পারবো না, তারা ঘটনা থেকে গ্রহের অবস্থান সম্পর্কে বুঝবো। কারণ ঘটনাটা তোমরা দেখতে পাচ্ছ, ঘটনাটা তোমরা উপলব্ধি করতে পারছো। যেমন ধরো, চন্দ্র গ্রহ মানেই হচ্ছে প্রথম কথা যেটা আসে সেটা হচ্ছে আমাদের মন। তাহলে যে ব্যক্তিটা চন্দ্র সম্পর্কে কিছু জানে না, কোনো আইডিয়া নেই যে চন্দ্র কিভাবে ঘুরছে এবং তার উপর কি এফেক্ট ফেলছে, তার জন্মছকে চন্দ্র কোথায় আছে এ সম্পর্কে তার কোনো ধারণা নেই,
কিন্তু সেই ব্যক্তিটা প্রায়ই দেখা যায় মানসিক চাপে থাকে। তাহলে এই মানসিক চাপটা তো সে ফিল করতে পারছে। তাহলে যখন মানসিক চাপটা ফিল করতে পারছে তখন সে রিলেট করবে যে এই ঘটনাটা মুনের সাথে রিলেটেড। তার জন্মছকে কোথাও না কোথাও চন্দ্রের অবস্থানের সঙ্গে তার এই ইভেন্টটা রিলেটেড। সেই জন্য আজকে আমার আলোচনার বিষয় যে তোমরা ইভেন্ট থেকে গ্রহের জায়গাগুলো ফিল করতে পারবে। আর যারা গ্রহ নিয়ে পড়াশোনা করছো, চর্চা করছো, এই প্রফেশনে আছো, তারা অবশ্যই কোর্সের মাধ্যমে ইন ডিটেল জেনে নিতে পারো এবং সহায়তা অবশ্যই পাবে। জন্মছকে চন্দ্রের পজিশন কিরকম আছে, কি থাকলে কি হয় না হয়, সেই ব্যাপারে সম্পূর্ণ প্রেডিকশনের জন্য অবশ্যই যোগাযোগ করবে। কিন্তু আজকের এই উপকারী ভিডিওতে আমরা চন্দ্র সম্পর্কে ইনডেপথ একটা নলেজ আমরা পেতে পারি। তাহলে চলো শুরু করা যাক আজকের এই ক্লাস। প্রথমেই চন্দ্র বলতে আমরা যেটা বুঝি, প্রথমেই একদম প্রথম ওয়ার্ড হিসাবে লিখে রাখবে হার্ট। মুন কথাটা যখনই তোমরা লিখবে, মুন লেখার পরে ড্যাশ দিয়ে লিখবে হার্ট, হৃদয়। তাহলে চন্দ্র হৃদয়, তাহলে হৃদয় সম্পর্কিত যা কিছু দ্যাট ইজ মুন। এই জায়গাটা তোমাদের বুঝে নিতে হবে। সে ভালো হতে পারে, খারাপ হতে পারে, সেটা পরের কথা, কিন্তু হৃদয় সম্পর্কিত যা কিছু সেটা হচ্ছে মুন। এরপরে হার্ট থেকে কি আসবে আমাদের? মাইন্ডসেট। তুমি একটা জীবনে লক্ষ্য তৈরি করেছো, সেই টার্গেটটা তুমি অ্যাচিভ করতে পারবে কিনা, সেই মাইন্ডসেটটা কতটা স্ট্রং, সেটা চন্দ্রের উপর ডিপেন্ড করবে। মুন ইজ হার্ট, মুন ইজ মাইন্ডসেট। যে ওই টার্গেট পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে তুমি কতটা ডিপ্রেশনে চলে যাচ্ছ, না যতই তোমার কাছে নেগেটিভ পজিটিভ যা সিচুয়েশনই আসুক, তুমি হারছো না। একই রকম স্ট্রং মাইন্ডসেট, হয়তো একটুই এদিক ওদিক হচ্ছে, তুমি ঠিক মাইন্ডসেট রেখে 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 এগিয়ে যাচ্ছ। বা যে কোনো পরিস্থিতির সাথে লড়াই করার মতো মানসিকতা ঠিক রয়েছে যে আমার এই টার্গেটটা আমাকে এনিহাও অ্যাচিভ করতে হবে, এবং মুন মানে হচ্ছে এই সময়ের মধ্যেও অ্যাচিভ করতে হবে, এটাও ডিপেন্ড করে। ঠিক আছে? মাইন্ডসেটের সঙ্গে একটা জিনিস তোমরা নোট করবে, দ্যাট ইজ মেন্টাল স্টেবিলিটি। অনেক বড় বড় ঘটনাতেও অনেক মানুষ ধৈর্য হারায় না, সেই জায়গাটাকে বলা হয় চন্দ্রের কারকতা। এটা হচ্ছে সিগনিফাই করছে যে সেই ব্যক্তির অন্য কিছু থাকতে পারে, যাই থাকুক না কেন, অ্যাটলিস্ট চন্দ্রের পজিশন এতটাও খারাপ নয়, সেই জন্য মেন্টাল স্টেবিলিটিটাকে মেনটেন করছে সেই ব্যক্তি। অনেক ছোট বড় বিভিন্ন রকম আঘাত প্রাপ্তির পরেও নিজেদের সামলে নেওয়ার ক্ষমতা যদি থাকে, খুব বেশি ভেঙে না পড়ে, সামান্য সময় হলো তারপর আবার ঠিক হয়ে গেল, তাহলেও বুঝতে হবে যে খুব খারাপ চন্দ্রের পজিশন হরোস্কোপে নয়। সেই জন্যই তার মেন্টাল স্টেবিলিটিটা একেবারে চলে যায়নি, কিছুক্ষণের জন্য চলে গেছিল, কোনো গোচর দশায় চলে গেছিল, কোনো নেগেটিভ প্ল্যানেটের সাথে অ্যাসপেক্টেড হয়ে চন্দ্র যখন ছিল সেই সময় হয়তো সে নিজের তাল হারিয়ে ফেলেছিল সেই ব্যক্তিটা, কিন্তু তারপরে আবার সে ঠিক উঠে পড়ছে। তার মানে জন্মগতভাবে হরোস্কোপে চন্দ্রের পজিশন ঠিকই আছে, শুধু সময়ের ফেরে সে হয়তো একটু ভেঙে পড়েছিল, দ্যাট ওকে হয়ে গেল আবার। কিন্তু যার প্রায় সময় মেন্টাল স্টেবিলিটি থাকে না, সেখানে আমরা স্ট্রং ওয়েতে মুনের রেমেডি করতে পারি, বা আমরা বুঝবো অ্যাটলিস্ট যে মুন থেকে ডিস্টার্ব আছে বাই বার্থ। তাহলে কখন বাই বার্থ আর কখন সাময়িক, জায়গাটা ক্লিয়ার হয়ে গেল আশা করি। মরালস, এটা হচ্ছে 4 নম্বর পয়েন্ট। মরালস, কতটা নৈতিকতা রয়েছে নিজের মধ্যে, এই জায়গাটা থাকবে। অনৈতিক কাজকর্ম করবে না সেই ব্যক্তি, খুব বেশি করবে না। মুন কি করে? ট্রাভেলের সঙ্গেও কানেক্টেড। আমরা যে জার্নিটা করব, সেই জার্নির সঙ্গে মাইন্ড যদি কানেক্টেড না থাকে, তাহলে সেই জার্নিটাও ঠিক মতো হবে না, বা কোনো কিছু জিনিস হারিয়ে যেতে পারে। তাহলে ট্রাভেল করতে করতে বেশিরভাগ সময় কোনো মানুষের যদি কয়েকবার জিনিস হারিয়ে যায়, তাহলে বাই বার্থ চন্দ্রের কিছু ডিস্টার্ব হয়, যার কারণে এই ইভেন্টটা তার জীবনে হচ্ছে বলে সে বুঝতে পারবে। একটা মুনই তো থাকবে, প্রত্যেকের জন্ম চার্টে তো আর 10টা মুন থাকবে না, মুন একটাই থাকবে। কিন্তু এই যে ইভেন্টগুলো মুনের সাথে রিলেট করছে,
সেই সব ইভেন্টগুলোই একটা ব্যক্তির সাথে হবে না। এর মধ্যে যে কোনো কিছু কিছু ইভেন্টই হবে, সবার সাথে সবটা হবে না, কিন্তু মুন এই ইভেন্টগুলোকে লিড করে। বোঝা গেল? ক্লাস ইন্টারেস্টিং লাগছে? ক্লাস যথেষ্ট ইন্টারেস্টিং, কারণ এটা আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে আছে। তাহলে সবার সবটা হবে না, কিন্তু এর মধ্যে সবকিছুই চন্দ্র দ্বারা নিয়ন্ত্রিত। বুঝে গেলে? যার যেটা হবে সে সেটা ভাবে বুঝে নেবে। স্যাটিসফ্যাকশন, তাহলে কি বললাম? জার্নিতে গিয়ে, জার্নিতে ট্রাভেল করছি, ট্যুর করছি, সেখানে মন বসে না, ভালো লাগে না, জার্নিতে গিয়ে ভালো লাগে না, এরকম ধরনের পজিশন যার হয়, মানে সবার সাথে ঘুরছি ফিরছি কিন্তু খুব একটা নিজের ভালো লাগে না, যেতে হচ্ছে যাচ্ছি, তার কিছুটা মন থেকে ডিস্টার্ব থাকবে, তার জার্নি ভাল লাগবে না, তাকে যতই তুমি নিয়ে যাও তার ভাল লাগবে না। নেক্সট জিনিস হচ্ছে ট্রাভেলে গিয়ে বারবার এই জিনিসটা এদিকে হারিয়ে ফেলেছি, এটা তো এখানেই রেখেছিলাম, ওটা তো হারিয়ে ফেলেছি। তো সো ট্রাভেল অ্যান্ড ট্রাভেল রিলেটেড দুটো জিনিস এই মনের সেক্টরে পড়ে যাচ্ছে। নেক্সট থিং ইজ স্যাটিসফ্যাকশন। যাই দাও, যতই করো, কিছুতেই আসবে না স্যাটিসফ্যাকশন খুব একটা, কিন্তু সব বিষয়ে নয়। মনের ক্ষেত্রে নির্দেশ করছে জামা কাপড়, জামা কাপড়ের রং, লিকুইড খাবার, মা, এই কটা সেক্টরের স্যাটিসফ্যাকশন। সব সেক্টরের স্যাটিসফ্যাকশন কিন্তু মন থেকে লিড হয় না, এই জায়গাটাও আমাদের বুঝে যেতে হবে। সো স্যাটিসফ্যাকশন এই জায়গাগুলোতে কম থাকলে, বা যতই তুমি তাকে পূর্ণ করার চেষ্টা করছো তার আসছে না কিছুতেই, তখন মন থেকে সেটা ডিস্টার্ব হচ্ছে, তখন তোমরা বুঝে যাবে। আচ্ছা, লিকুইড মানির অসুবিধা। অ্যাসেট তো থাকছে হাতে, কখনো কখনো লিকুইডিটির অভাব হয়ে যাচ্ছে। লিকুইড যে ক্যাশ ফ্লো, সেটা মনও কিছুটা রিলেটেড। এটা হচ্ছে ভেনাস থেকেই রিলেটেড, শুক্র থেকেই বেশিরভাগটাই দেখা হয়, কিন্তু চন্দ্র থেকেও দেখা হয়। ডান চোখ, যদি জন্মগত কোনো সমস্যা আছে বা পরবর্তীকালে কোনো অপারেশন হয়েছে, বড় কোনো সমস্যা হয়েছে, অবশ্যই সেটা চন্দ্রের আন্ডারেই পড়ছে। বুক, চেস্টের যে পার্ট, মেনস্ট্রুয়াল সাইকেল, পিরিয়ডিক যে সাইকেলটা, এক সময় তো ভালোই হতো, এখন অনিয়মিত হয়ে যাচ্ছে, তাহলে কি বুঝবে যে বাই বার্থ ডিস্টার্ব নয়, কোনো গোচর দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা চলাকালীনই হচ্ছে। আগে হতো না, কেউ চেম্বারে এসে বলল, কেউ টেবিলে এসে বলল, আগে হতো না, এখন হচ্ছে কয়েক মাস। বুঝে যাবে গোচর দশায় কোনো নেগেটিভ প্ল্যানেটের সঙ্গে অ্যাসপেক্টেড, অথবা কোনো নিজেই কোনো গৃহে, শত্রু গৃহের সঙ্গে দৃষ্টপাত হচ্ছে, এই ধরনের। আবার কেটে যাবে একটা টাইমে। তাহলে অ্যাস্ট্রোলজার তাকে কি সাজেস্ট করতে পারে? যে কেটে যাবে, দেখবে তার অন্তর্দশা, দেখবে তার হরোস্কোপে চেক করবে যে প্রত্যন্তর্দশা, অন্তর্দশায় চন্দ্র কোন গ্রহের সঙ্গে মিত্রতা, শত্রুতা, সেই জন্য সাইকেলে অসুবিধা। কিন্তু দেখা যায় জবে থেকে পিরিয়ড শুরু হয়েছে সবসময় অসুবিধাই হচ্ছে তার, এত বছর ধরে কোনো দিনই তার সুবিধা হয়নি খুব বেশি, সবসময় 1-1.5 মাস এদিক ওদিক হয়ে যায়, সাইকেলের ডেট ঠিক নেই, যেদিন সেদিন হয়, যা তা হয়, টু মাচ পেন। তাহলে মেনস্ট্রুয়াল যে সাইকেল যদি বাই বার্থ, মানে যখন থেকে পিরিয়ডটা শুরু হবে তখন থেকেই যদি ডিস্টার্ব, 90% টাইম ব্যক্তিটা ডিস্টার্বের মধ্যেই থাকে, তাহলে বাই বার্থ তার হরোস্কোপে চন্দ্রের সমস্যা। আর যদি দেখা যাচ্ছে যে না, সময়কালীন হয়েছে, আগে এরকম হতো না, বা পরেও দেখা যায় হয় না তার, তখন ওইটুকুই তাকে রেমেডি করতে হবে। সেই জন্য সব রেমেডি সব সময়ের জন্য আমরা চিরকাল ধারণ করব না, আমরা শুধু প্রয়োজন অনুযায়ী ধারণ করব। আর নারী সংক্রান্ত বিষয়, পুরুষের জন্মছকে চন্দ্র যদি পীড়িত হয় বাই বার্থ, তার জীবনে একাধিক প্রবঞ্চক নারী আসে বা নিচস্থ হয়। বৃশ্চিকে চন্দ্র পুরুষ মানুষের জন্মছকে একাধিক প্রবঞ্চক লোভী নারীর উপস্থিত ঘটায়। নারীর জন্মছকে পুরুষ নিয়ে স্যাটিসফ্যাকশন থাকে না, বৃশ্চিকে হলে একাধিক প্রবঞ্চক পুরুষ আসবে না, যে রিলেশনশিপে সে থাকবে স্যাটিসফ্যাকশনটা থাকে না বৃশ্চিকে চন্দ্র হলে। এটা সাধারণত হয়, সব ক্ষেত্রেই নয়, কারণ অন্যান্য কন্ডিশন ফুলফিল হওয়ার ব্যাপার আছে।
হয়ে গেল। আর কিসের নির্দেশক? সিলভারের নির্দেশক, রূপো। ধাতু ওয়াইজ যদি আমরা চন্দ্রের বলি, আমি এখন নির্দেশকগুলো বলছি, চন্দ্র কোন কোন জিনিস, বস্তু বা পরিস্থিতি বা মানুষের কোন কোন জায়গাগুলোকে নির্দেশ করছে। রূপো, সাদা চাল, ঠিক আছে। শাঁখ, শাঁখের যে শাঁখ হয়, ছোট বড় যে শাঁখের যে খোল, যে পার্টটা, দ্যাট ইজ মুন। কর্পূর, সেই জন্য এগুলো চন্দ্রের রেমেডি হিসাবেও আমরা ব্যবহার করি, হোম রেমেডি হিসাবেও ব্যবহার করি আমরা। সাদা চন্দন কাঠ, বুঝে গেছো? সাদা জামা কাপড়, সবকিছু। ধরো তুমি এই সাদা এই দ্রব্যগুলো, এবারে ধরো তুমি দেখছো যে অসুবিধা হচ্ছে, এই অসুবিধা যেগুলো কয়েকটা বলা হলো, আরো আমি আসছি বিস্তারে, তখন তুমি চেষ্টা করবে গুরুজনের পা যদি একবার করে সোমবার ছুঁয়ে নিতে পারো, সেটা তোমার জন্য উপকারী। কিসের জন্য উপকারী? কম্পিটিটিভ এক্সামের জন্য উপকারী। যারা এডুকেশন লাইফে আছে, পড়াশুনো করে চাকরি পাওয়ার দিকে চলে যাচ্ছে, হায়ার এডুকেশনের রেজাল্ট করতে, ফট করে একবার একটু আশীর্বাদের নামে একটুখানি পাটা টাচ করে নিলে, যে কোনো সময়। গুরুজন, মা তো ঘরে থাকেই, মেনলি মা, যেহেতু চন্দ্র মানে মন, চন্দ্র মানে মা, তাই মায়ের পা টাচ করা। যদি কোনো বয়স্ক ব্যক্তি আছে যে তার যে গুরুজন, তার মা, তার পিসিমা বা মাসিমা, এই ধরনের কেউ যাকে সে গুরুজন বলে মেনেছে, মহিলা, সে হয়তো মারা গেছে, এরকম কোনো ব্যক্তি 45 থেকে 50 বছর যার বয়স, এরকম কোনো মহিলার যে আবার মা, সে তো অনেক সময় নাও থাকতে পারে, সে হয়তো চলে গেছেন, কিন্তু তার ফটো তো ঘরে আছে, ওখানে টাচ করতে হবে। যতবার আমরা পার ডে টাচ করি, একবার করেই করলেই এনাফ, চন্দ্রের পাওয়ার এনহেন্স হতে থাকে, চার্টের ডিস্টারবেন্স কাটতে থাকে। এটা আমাদের কি করে? চন্দ্রকে স্ট্রং করে, সাথে চন্দ্রের যে ফ্রেন্ড বৃহস্পতি, তাকেও স্ট্রং করে। প্রত্যেকটা গ্রহের রেমেডি হিসাবে যখন আমরা সেই গ্রহের বন্ধু গ্রহকেও আমরা সন্তুষ্ট করতে পারি, সন্তুষ্ট মানে তার থেকে এনার্জি নেব, আর কিছুই না, তখন জন্মছকে জানা অজানা বাধা কেটে যায়, অনেক অংশে কেটে যায়, ঠিক আছে। এবারে আমরা একটা নেক্সট বিষয় সম্পর্কে আলোচনা করব। এবার বোঝার চেষ্টা করো। এবার আমি যে বিষয়গুলো বললাম যে মুন লিড করে এই বিষয়গুলোকে, এবারে ডিপে ঢুকছি আমরা, এবার আর এক লেয়ার ডিপে আমরা ঢুকছি, এবারে জন্মছকে ঢুকছি, ঠিক আছে। জন্মছকে গ্রহের অবস্থান, মানে চন্দ্র 12টা রাশির মধ্যে কোনো একটা রাশিতেই তো থাকবে, তার বাইরে নিশ্চয়ই উড়ে চলে যাবে না, নিশ্চয়ই মেষ থেকে মিনের মধ্যে কোথাও একটা থাকবে। কোথায় কোথায় শুভ ফল দেবে, কোনো মানে বেশি ইনডেপথ নলেজ না থাকলেও এটা মানুষ জানতে পারবে কোথায় কোথায় শুভ ফল দেবে। শুক্রের রাশিতে দেবে, শুক্র যে রাশির অধিপতি, বৃহস্পতি রাশিতেও দেবে। এই দুটো জায়গায় চন্দ্র ভীষণ পরিমাণ ভালো ফল দেয়। মীন, বৃষ, ধনু, এই যে জায়গাগুলো, তুলা, দুর্দান্ত রেজাল্ট। কিন্তু পাওয়ার কোথায় হারাবে? মঙ্গলের রাশি মেষ অথবা বৃশ্চিক। ইজি, এর জন্য কোনো বড় বড় ক্যালকুলেশনেরও দরকার নেই। এবারে যদি মেষ অথবা বৃশ্চিক জন্মছকে যে স্থানেই পড়লো না কেন, যে জন্মছকে তোমার জন্মছকে পঞ্চম ভাব বা তোমার জন্মছক অনুযায়ী সপ্তম সেটা পড়ছে অথবা অন্য কোনো ভাব পড়ছে, তখন সেই ভাবের ফলদাতা হবে। সেটা পরের কথা, সেটা তো অ্যাস্ট্রোলজির ইনডেপথ কোর্সে জানা যাবে, কিন্তু আমাদের জানতে গেলে আগে তো মুনের ভালো খারাপটা জানতে হবে, যে চন্দ্র কে, চন্দ্রের নেচারটা অরিজিনালি কি। এবারে কোথাও একটু পাওয়ার বেশি পেলো তো একটু ভালো রেজাল্ট, একটু কম পেলো তো একটু কম রেজাল্ট, কিন্তু মুন অরিজিনালি কে এটা আমাদের জানতে হবে। তার অরিজিনাল হাউস কোনটা? কর্কট রাশি, মুনের জায়গা, সেখানে পড়লো তো ঠিক আছে, অরিজিনালি সে তো ঠিক আছে। এবার কোন গ্রহ দ্বারা অ্যাসপেক্টেড আমরা সেই পার্টের রেমেডির ব্যাপারে ভাববো, সেটা পরের ব্যাপার। সুতরাং আমরা
আরো এক লেভেল ডিপে গিয়ে মনকে চিনব। তাহলে শুভ অশুভ প্রভাব পড়ে মনের, যে কথাটা আমি এতক্ষণ ধরে বোঝালাম যে কিভাবে শুভ অশুভ। জন্মকুষ্ঠিতে চন্দ্রের অবস্থান দুর্বল যদি হয়, তাহলে বুঝে গেলে দুর্বলের ব্যাপারটা কি বলতে চাইছি। বৃশ্চিক রাশি এই ধরনের জায়গায় চন্দ্র দুর্বল হয়ে যাচ্ছে। মেষ বৃশ্চিকে যথেষ্ট দুর্বলতা প্রদর্শন করে চন্দ্র। তাহলে সেক্ষেত্রে সেই ব্যক্তির শারীরিক জটিলতা দেখা দেবে কিনা, তার স্যাটিসফ্যাকশনের অভাব থাকতে পারে, তার রাগ জেদ বেশি বৃদ্ধি পাবে, এটা হবে। ঠিক আছে, এবারে মেষে চন্দ্র কি ধরনের রোগ দেয়? সাধারণত হাঁপানি রোগ দেয়, রেসপিরেটরি প্রবলেম, কারণ মেষ রাশি আমাদের শ্বাসযন্ত্রের সাথে জড়িত। আমাদের শ্বাসযন্ত্রজনিত সমস্যাই দেবে ওখানে যদি চন্দ্র বসে থাকে। মানে ডার্ট ভরে যাওয়া, লাংসের মধ্যে ডার্ট ভরে যাওয়া, ফুসফুসে হাওয়ার ধূলিকণার, বায়ুর যে ধূলিকণা, সেই পার্টটা এসে ফুসফুসের মধ্যে ঢুকে যায়, স্পঞ্জের মতো জায়গা। তখন আমরা নর্মাল উপায়ে শ্বাস নিতে পারি না, সো মনে হবে হাঁপানি হয়ে যাচ্ছে। এবং অনেক মানুষের বংশগতভাবে সেটা প্রাপ্তি হয়, কম বয়স থেকে থাকে না, মাঝারি বয়সেও থাকে না, অনেক সময় বয়সকালে হয়ে যায়। বয়সকালে গিয়ে একটা লং টাইম তাকে ভুগতে হয়। অনেকেই এটা বলে যে বয়সজনিত কারণে ভুগছে, সে কিন্তু তার হরোস্কোপ জনিত কারণেই বেশি ভুগছে। কারণ বয়স অনেকেরই হয়, হাঁপানির রোগ কিন্তু অনেকের হয় না। কিন্তু কি বলা হয় যে আজকাল তো বেশিরভাগ মানুষেরই এটা হচ্ছে, কিন্তু সেই বেশিরভাগ মানুষ, যে বেশিরভাগ মানুষগুলোর হচ্ছে, তার চার্টে এই কন্ডিশনটা কোনোভাবে জাস্টিফাইড হবে, তবেই হবে, বা অন্যান্য কোনো কন্ডিশনও জাস্টিফাইড হতে পারে, কিন্তু এই একটা কন্ডিশন তার মধ্যে আছে হওয়ার। মূত্রাশয় ঘটিত রোগ হতে পারে, ইউরিনাল ইনফেকশন। ঠিক আছে, যেখানে চন্দ্র পাওয়ার হারাচ্ছে, এই জায়গাটা বুঝতে হবে। বা চন্দ্রের সাথে একাধিক গ্রহ হয়তো বসে আছে। তোমরা কি করবে না, তোমরা ইভেন্ট থেকে বোঝার চেষ্টা করবে। তোমরা গ্রহগত কারণে যদি না বুঝতে পারো, তোমরা ইভেন্ট থেকে বুঝবে, এবং আরো আগামী ভিডিওগুলোতে তোমরা আরো অনেক কিছু বুঝতে পারবে। এরকম আলোচনামূলক ভিডিও এবার থেকে আমি আনার চেষ্টা করব, যেটা স্টুডেন্টদেরও হেল্প হচ্ছে, যারা নর্মালি শুনছে তাদেরও হেল্প হচ্ছে। এমনিতেই এই ভিডিওগুলো শুনলে তোমরা প্রেডিকশনের অনেক পার্ট তোমরা বুঝতে পারবে, যে তোমাদের জীবনের সাথে প্রেডিকশন কিভাবে মিলে যায়। জরায়ুর রোগ যদি হয়ে থাকে, তাহলেও বুঝবে কোথাও মুন পাওয়ার হারাচ্ছে। কারণ আমরা কোন প্ল্যানেটের রেমেডি করব, কোন ইভেন্টের জন্য, তার জন্য আমাদের হরোস্কোপটাকে বুঝতে হবে। ডিম্বাশয়ের সমস্যা এটা হয়। আর কি হয়, যদি বয়স 45-এর ওপর হয়ে যাচ্ছে, আমি বলবো রাদার 52, 51, 50 এরকম প্লাস যাদের হচ্ছে, তাদের ক্ষেত্রে ডেবিলিয়েটেড মুন, মানে যে নিচস্থ হলো, অথবা একাধিক গ্রহে হয়তো বসেছিল, লগ্ন, ষষ্ঠ, এরকম কোন রাশিতে তাদের, মানে এরকম কোনো ভাবে হয়তো বসেছিল, সেই সময়ের পর থেকে বাতের ব্যথা দেবে, অনেক বেশি কষ্ট পাবে তার মা। এবারে তোমরা এই প্রেডিকশনটার সঙ্গে নিজের ফ্যামিলির কোনো যদি এরকম ধরনের ইভেন্ট হচ্ছে, যে আগে ছিল না, এখন 2-4 বছর হলো এই রকমই একটা বয়সে আছে, তার বাতের ব্যথা শুরু হয়ে গেছে, তখন বুঝবে সেই মুন তাকে এফেক্ট দিতে শুরু করেছে। কারণ নবগ্রহের মধ্যে কোন পার্টিকুলার প্ল্যানেটটার উপরে আমরা রেমেডিয়াল ফোকাস করব, সেটা তো আমাদেরকে বুঝে নিতে হবে না, আমাদেরকে সেই হিসাবটা বুঝে নিতে হবে। কারণ জীবনটা বারবার তো পাবো না, আর নবগ্রহের মধ্যে যদি ঘুরতে থাকি তাহলে রেমিডিও খুঁজে পাবো না। সেই জন্য প্রত্যেকটা গ্রহ প্রতিটা কোনো কোনো ছোট বড় ইভেন্টের সাথে যুক্ত, সেগুলো যখন বুঝে যাব, তাহলে লাইফে যখন সেই পার্টিকুলার ইভেন্টটার মধ্যে দিয়ে ভালো খারাপ যাই হবে, সেই প্ল্যানেটটাকে টেনে এনে আমরা তার অনুযায়ী কাজ করব সেই সময়টুকু। যেই সেই সলভ হয়ে যাবে, সেটা সঙ্গে সঙ্গে সেটা ছেড়ে দিয়ে আবার লাইফে চলতে থাকবো। আবার যদি কোনো সমস্যা হয়, তখন সেই প্ল্যানেটের কাজ করব। এর জন্য প্ল্যানেটকে চেনা জরুরি, তার নেচার কি, কোন প্ল্যানেট আমাদের সঙ্গে কথা বলতে চাইছে। বুঝে গেলে বাতের ব্যথার যে কেসটা ছিল। আচ্ছা, হঠাৎ করে 30 বছর বয়সের পরে,
30 বলবো না, 35 বছর বয়সের পরে কোনো পুরুষ মানুষ মানসিক জটিলতা যদি বেশি তার তৈরি হয়, মানে আগে ভালো ছিল, হঠাৎ করে তার মানসিক জটিলতা তৈরি হচ্ছে, সেক্ষেত্রে তার মন নেগেটিভ এফেক্ট দেওয়া শুরু করেছে বলে তোমরা ধরে নেবে, বুঝে নেবে, সেই অনুযায়ী রেমিডিয়ালের জন্য যোগাযোগ করবে। আর বাই বার্থ যদি দুর্বল হয় তাহলে অনেক সময় মানসিক ব্যাধিগ্রস্তও হয় এবং অ্যাবনর্মাল প্রকৃতির হয়, ঠিক আছে, এটাও হয়। এবারে বয়সজনিত কারণে যদি কোনো মানুষের বাতের ব্যথা হচ্ছে, এই কেসটা তো বলে দিলাম। এবারে নেক্সট আমি আর একটা জিনিস বলি, অল্প বয়সী কোনো ছেলে মেয়ের 16 থেকে 20 বছরের মধ্যেই তোমরা এটা লক্ষ্য করার চেষ্টা করবে, 15 থেকে 20 রাদার, তাদের যদি হঠাৎ করে আত্মহত্যার প্রবণতা থাকে, কোনো ধারালো যন্ত্র দিয়ে হাত কাটতে যায়, তাহলে চন্দ্র এবং চন্দ্র সেই সাথে মঙ্গল কোনো অশুভ ফলদাতা হিসাবে কাজ করছে। বা তাদের যদি ওই বয়সের মধ্যে বিশেষ করে ওই মেনস্ট্রুয়াল সাইকেলে প্রবলেম বা জলবাহিত কোনো রোগ দেখা দিচ্ছে ওই বয়সকালের মধ্যে, তাহলে মুন বিশেষ করে এফেক্ট দেওয়া শুরু করেছে নেগেটিভ দিক থেকে। এই ধরনের ইভেন্টগুলো তোমরা দেখবে, তারা বিশেষ উপায়ে আত্মহত্যা প্রবণ হতে পারে বা কোনো রিলেশনশিপ থেকে খুব খারাপভাবে প্রবঞ্চিত হয়েছে, প্রবঞ্চনা হয়েছে তার সাথে। এই ধরনের ইভেন্ট যদি তোমরা জানতে পারো তাহলে তোমরা সঙ্গে সঙ্গে বুঝে যাবে যে মুন থেকেই আমাদের সেই নেগেটিভিটিটা আসছে এবং আমাদেরকে সেটা ঠিক করানো দরকার ইমিডিয়েট। বুঝে গেছো? ওকে। এবার দেখো, তাহলে চন্দ্র সবসময় একই রকম থাকবে না, চন্দ্র রকম ফের হবে। এটা বলা হলো কি চন্দ্র রকম ফের হবে, কারণ গতি আছে না, একই জায়গায় তো থাকবে না। এবারে সোমবার দিন শিবের উপায় অবশ্যই করা উচিত। চন্দ্র শিবেরই একটা পার্ট। শিব কি করেছিলেন? চন্দ্রকে মাথায় ধারণ করেছিলেন। তাহলে সাদা ফুল, সাদা একটু দই, সাদা একটু চাল, একটু সাদা চন্দন, আমি এই প্রোডাক্টগুলো দিয়েই কিন্তু আমি আজকে প্রোগ্রামটা শুরু করেছিলাম, যে চন্দ্র কোন কোন দ্রব্যকে নির্দেশ করছে, এটাই আমি এটা দিয়েই শুরু করেছিলাম। তো এই কটা দ্রব্যই অল্প করে একটুখানি করে নিয়ে টোটাল জিনিসটা দুধ, দই, চন্দন, সাদা ফুল আর একটু চাল, আবারও বলে দিচ্ছি, দুধ, দই, চন্দন, সাদা ফুল, সাদা চাল, এগুলো অল্প অল্প একটু নিয়ে, কোয়ান্টিটি মেজারমেন্ট অত দরকার নেই, যে অত না করলেও হবে। তার একটা সাদা কাপড়ের মধ্যে এগুলো দরকার, একটু একটু করে নিয়ে তুমি দিয়ে দিতে পারো, বা একটার পর একটাও শিবকে তুমি অর্পণ করে দিতে পারো সোমবার। তার মানে গ্রহ যদি সমস্যা দিচ্ছে, মানে সমস্যা মানে শক্তির অভাব হচ্ছে, ওই গ্রহ থেকে আমাদের এনার্জি পাচ্ছি না, তার ফলেই তো সমস্যা। তাহলে ওই গ্রহেরই জিনিসগুলো ওই গ্রহের রেমেডি হতে পারে। ওই গ্রহ যে যে দ্রব্যকে নির্দেশ করছে সেই দ্রব্যগুলোই রেমেডি হতে পারে। যদি কোনো ব্যক্তি এটা করে তাহলে 54টা সোমবার সে পরপর করতে পারে। এতে স্থায়ী উপায়ে চন্দ্রের প্রতিকারও হয়, মানে লং টার্ম যদি চন্দ্রটাকে একটু ভালো রাখতে চায়, যে একবারে আমি একবার একটু কষ্ট করে নেবো 54টা সোমবার নট মাচ ইজি, মেনটেন করতে করতে একটা দুটো তো খারাপ, মানে গ্যাপ যাবেই যাবে। এক্ষেত্রে বলে রাখি মহিলাদের, দিদি বোনেদের ক্ষেত্রে, যদি কোনো শরীর খারাপের ডেট পড়ে, পিরিয়ডের ডেট পড়ে, তার আগে পর্যন্ত হয়তো তোমার 5টা বা 10টা সোমবার হয়ে গেছে, কোনো সোমবার তোমার স্কিপ হয়নি, কিন্তু একটা ডেট এরকম পড়ে গেল, হতেই পারে, কারণ 54টা সোমবারই যে শুদ্ধতা মেনটেন করে তুমি করতে পারবে এরকম তো হতে বাই চান্স নাও হতে পারে। সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই শাস্ত্র মতে। সেক্ষেত্রে তুমি 10 ছিল 10 অব্দি গুনবে, যখন তুমি ক্লিন হয়ে যখন তুমি 11 নম্বর সোমবারটা করবে তখন তুমি ওখানে 11 থেকেই কাউন্ট শুরু করবে। 10টার কাজ তোমার বৃথা যায় না, তুমি 11 থেকেই শুরু করবে, ঠিক আছে? সেই সাথে এক টুকরো সাদা কর্পূর শেষের দিকে দিয়ে দেবে। মানে প্রথমে এগুলো দিয়ে দিলে, শিবের মহামন্ত্র জপ করলে, নিজের ইচ্ছা বললে যে এই বাধা হচ্ছে, সব বাধা তো সবার হবে না, যেটা হবে সেটা বললে, নিজের ছেলে মেয়ে যাদের এইরকম ধরনের রিলেশনশিপ বা হেলথে কোনো প্রবলেম হয়েছে বা ওই সময়ের মধ্যে যে প্রবলেমগুলো হচ্ছে তার মধ্যে ধরো কিছু তুমি জানতে পেরেছো, তুমি ছেলে মেয়ের হয়েও মেনটেন করতে পারো, কারণ সেই ছেলে বা মেয়েটি হয়তো মেনটেন করবে না, তখন তুমি মা হিসাবে তার হয়েও করতে পারো এই কাজটা।
তাহলে তার হয়ে ঢেলে এলে বা নিজের হয়ে ঢেলে এলে, নিজের নাম গোত্র দিয়ে বলে ঢেলে এলে, মন্ত্রটা বলে দিলে তুমি, দেওয়ার পরে একটা কর্পূর তুমি দিয়ে দাও। লাস্টে কর্পূরটা দেবে, সাদা কর্পূর। এটা হচ্ছে চন্দ্রের মহা প্রতিকার। ঠিক আছে? এই একটা মহা টোটকা যদি কেউ পালন করে, তাহলে এটা একটা চন্দ্রের স্থায়ী রেমেডি হিসাবে গণ্য করা হয়। এবং আগামী বহু বছরের জন্য চন্দ্রের চূড়ান্ত কুপ্রভাব যদি লাইফে হচ্ছে বা কোনো প্রবলেম হচ্ছে, এটা বহু বছরের জন্য কাটিয়ে দেয়। মানে ওই 54টা সোমবার যদি পালন করা যায়, দেন 5 to 7 ইয়ার্স আপ টু 10 ইয়ার্স পর্যন্ত নিশ্চিন্ত থাকা যায়। এত সুন্দর একটা রেমেডি। কারণ এটা এমন একটা রেমেডি যে এটা চন্দ্রের সুপ্রভাবকে স্থায়ী করতে সাহায্য করে। ওই যে দেবাদিদেব মহাদেব তোমার উপর প্রসন্ন হয়ে যাবে, আর রিনিউয়াল তোমাকে করতে হবে না। 10 বছর মানে না, তোমার একটা দশাই কেটে গেল, একটা অন্তর্দশা তোমার কেটে গেল, দুটো অন্তর্দশা কেটে যাবে। আর দেখবে ফ্লো কাকে বলে, অ্যাবান্ডেন্স কাকে বলে, ওই প্রবলেমই তোমার আর আসবে না যে প্রবলেমটার জন্য তুমি করেছিলে। ঠিক আছে? এবারে আমরা যখন নেক্সট টপিকে ঢুকবো, চন্দ্রের বিষয়ে আমি বলেছিলাম 3টে জিনিস বলবো। প্রথম হচ্ছে চন্দ্র কি কি বিষয়কে নির্দেশ করে, মানে কোন কোন ঘটনা চন্দ্রের আন্ডারে পড়ে, সেটা আজকে আমরা জেনে নিয়েছি। এবারে যখন আমরা এগুলো জেনে নিলাম, তখন আমরা বলেছিলাম যে সেকেন্ড পার্টে আলোচনা করব চন্দ্রের প্রতিকার। চন্দ্রের প্রতিকারটা আলোচনা করে নিয়েছি। এবারে আমি বলেছিলাম 3টে পার্ট আছে এই প্রোগ্রামের। থার্ড পার্টে আমি বলেছিলাম যে দাম্পত্য জীবনে চন্দ্র নিয়ে বেশি, মানে থার্ড পার্টে আলোচনা করব। 3টে বিষয়, 2টো হয়ে গেল টপিক। এবারে দাম্পত্য জীবনে চন্দ্র নিয়ে একটু বুঝে নেব আমরা। কারণ একা একা তো কেউ থাকে না, নিজের হাজবেন্ড বা নিজের ওয়াইফ, প্রত্যেকটা ফ্যামিলিতে 2জন মেন পার্সন তো থাকছেই, তাদের সঙ্গে তাদের বাচ্চারা থাকছে বা গুরুজনেরা আদার থাকছে। সুতরাং হাজবেন্ড ওয়াইফের রিলেশনে মুনের রোল কি? কারণ হাজবেন্ড ওয়াইফের রিলেশনে নবগ্রহেরই রোল আছে, ইভেন ইনফ্যাক্ট সবকিছুতেই নবগ্রহের রোল আছে। কিন্তু মুনের রোলটাকে যদি আমরা ঠিক মতো বুঝে নিই, তাহলে আমরা সেই রকম আচার আচরণ করতে পারবো। ইভেন্টগুলোকে বুঝে নাও এবারে, যে হাজবেন্ড ওয়াইফের ম্যারিড লাইফের মধ্যে কোন কোন ইভেন্ট মুন সিগনিফাই করে, মানে চন্দ্রর জন্য কোন কোন ঘটনা ঘটতে পারে। এবার দেখো, চন্দ্রের যে বিষয়টা যেটা মেনটেন করে ম্যারিড লাইফে, সেটা হচ্ছে, ধরো তুমি দেখছো যে যখন থেকেই তোমার বিয়ে হয়েছে, তোমার এবং তোমার হাজবেন্ড, মানে তোমার এবং তোমার হাজবেন্ডের মধ্যে, বা কোনো ভাই দাদার বিয়ে হয়েছে, তার এবং তার ওয়াইফের মধ্যে খুব অ্যাট্রাকশন, মানে একে অপরের প্রতি ডেডিকেটেড, অ্যাট্রাক্টেড সম্পর্ক রেখেছে। আমি কিন্তু বারবার বলছি অ্যাট্রাক্টেড, আকর্ষণ ফিল করছে সেই ব্যক্তি। অনেক বছর হয়ে গেছে, ঝগড়া ঝামেলা কথাবার্তা বিভিন্ন রকম হয়, কিন্তু সেগুলো একটা খুনসুটি টাইপের, মানে এমনি ওটাও এনজয় করে তারা, কিন্তু তারপরে প্রচন্ড অ্যাট্রাক্টেড। আর কোন রকম, সে তো তার স্ত্রীকেই ভালোবাসে যথেষ্ট, সে তার স্বামীকেই ভালোবাসে, এরকম ধরনের যদি হয়ে আছে, ওটা কিন্তু মুনের কারণে হয়ে আছে। মুনের ডেডিকেশন আছে দুজনের চার্টে, মুনের পজিটিভ ডেডিকেশন আছে, কোথাও না কোথাও পজিটিভ এফেক্ট দিচ্ছে ওই ক্ষেত্রে। সব ক্ষেত্রে নাও হতে পারে যে মুন এতগুলো ইভেন্টকে জাস্টিফাই করছে। আমি তো অনেকগুলো ইভেন্ট বলে এলাম। পার্ট 1 থেকে যারা ভিডিওটা সবে জয়েন করেছিলে বা পরে পরে দেখছো, পার্ট 1 থেকে, মানে ভিডিওটা শুরুর থেকে দেখবে, তাহলে বুঝতে পারবে যে চন্দ্র যে বিষয়গুলোকে জাস্টিফাই করছে, সব বিষয়টাই নেগেটিভ ঘটবে না সবার ক্ষেত্রে। বেশিরভাগ বিষয় অনেকের ক্ষেত্রে পজিটিভ, কিন্তু কোনো একটা যদি নেগেটিভ থাকে, তাহলে তাকে বুঝতে হবে মন শুধু ওই পার্টটাতে তাকে নেগেটিভিটি দিচ্ছে। ধরো চন্দ্র মেনস্ট্রুয়াল সাইকেলকেও ইন্ডিকেট করছে, আবার চন্দ্র হাজবেন্ড ওয়াইফের রিলেশনশিপে অ্যাট্রাকশনকে ইন্ডিকেট করছে। ধরো তোমার মেনস্ট্রুয়াল কোনো প্রবলেম নেই, কিন্তু অ্যাট্রাকশনে প্রবলেম হচ্ছে, যে অ্যাট্রাক্টেড নয়, তুমি বুঝতে পারো বা তুমি ফিল করো বা উনি ফিল করেন। বা ধরো অ্যাট্রাকশনে কোনো প্রবলেম নেই, কিন্তু তোমার পিরিয়ডিক প্রবলেম হচ্ছে, তাহলে তুমি কি বুঝবে? তাহলে এটা বুঝবে যে এক্ষেত্রে মুনটা ঠিকই আছে, এই ডিপার্টমেন্টটা মুনের ঠিকই আছে, এটাও মুন এটাও মুন, কিন্তু এই ডিপার্টমেন্টটা ঠিক আছে, এই ডিপার্টমেন্টে মুন থেকেই অসুবিধা হচ্ছে। তাহলে একটা চন্দ্র কতগুলো ডিপার্টমেন্টকে করছে? এরকম 9টা গ্রহের আন্ডারে প্রচুর আমাদের লাইফের যে ডিপার্টমেন্ট, সেগুলো থাকে।
তাহলে বুঝতে পারছো যে গ্রহ ডিস্টার্ব মানে সবকিছুতে ডিস্টার্ব নয়, আবার গ্রহ ভালো মানেও সবকিছুতে ভালো নয়। এই জাস্টিফিকেশনটা যারা অ্যাস্ট্রোলজি কোর্স বা নিউমারোলজি কোর্স ইনডেপথ করছে তারা এই মজার জিনিসটা উপলব্ধি করতে পারবে। বুঝতে পারলে? তাহলে আজকের পর তোমাদের এই কনফিউশন থাকবে না যে কেউ যদি ধরো তোমাদের বলছে যে তোমার হাজবেন্ড ওয়াইফের রিলেশনশিপে তোমার চন্দ্র খারাপ, ধরো ফট করে বলে দিল, কিন্তু তোমার মেনস্ট্রুয়াল প্রবলেম নেই, তাহলে তো সেখানে তুমি ধরবে যে আমার চন্দ্র ভালো, তাহলে ওই ক্ষেত্রে তোমার ভালো হচ্ছে। আদার কোনো প্ল্যানেটের গুড পজিশন আছে, কেন ভালো কি ভালো সেটাও আরো ইনডেপথ থাকে, কিন্তু এক্ষেত্রে মুন নেগেটিভ দিচ্ছে। তাহলে 9টা গ্রহেরই পজিটিভ নেগেটিভ আছে, কিন্তু কার জীবনে কোনটা পজিটিভ আর কার জীবনে কোনটা নেগেটিভ সেটা জানার জন্যই আমাদেরকে এত জানতে হয়, আদারওয়াইজ তো জানার কোনো দরকারই ছিল না। তাহলে চলো, অ্যাট্রাকশনের জায়গাটা মুন করছে। আচ্ছা, আর কি করছে? স্বামী স্ত্রী যখন মানে স্বামী স্ত্রী হয়ে গেল যখন, দেখো ডিপার্টমেন্টটা বুঝে নাও যে কি জন্য কি হতে পারে। ধরো তোমরা প্রেম করতে ভালো হলো, যখন তোমরা স্বামী স্ত্রী হয়ে গেলে ঠিক তার পর থেকে 3 থেকে 4 বছর বা 5 বছরের মধ্যে তোমরা ধরো চেষ্টা করছো যে আমরা একটা টাকা পয়সা জমিয়ে একটা সম্পত্তি করব বা সব দিক থেকে একটু ভালো থাকবো, সেইটা কিছুতেই হয়ে উঠছে না। সেখানে মানে শ্রী বৃদ্ধি, এখানে শ্রী মানে কি বলা হয়েছে বলতো? ওয়েলথ। আর ওয়েলথ মানে কিন্তু লিকুইডিটি নয়, অথচ লিকুইডিটি মানেও মুন। সো তোমরা কি বুঝবে? ধরো সেভিংস ইস্যু তোমার নেই, সেভিংস ঠিক আছে, তাহলে মুন ওখানে ভালো ফল দিচ্ছে। আমি কি বললাম? মুন মানে লিকুইড মানি, আবার মুন মানে ম্যারিড লাইফে ওয়েলথ অ্যাবান্ডেন্স। মুন মানে ফিক্সড অ্যাসেট নয়, কিন্তু ম্যারিড লাইফের ওয়েলথ অ্যাবান্ডেন্স মানে স্বামী স্ত্রীর একে অপরের ভাগ্যের কারণে কতটা উন্নতি হচ্ছে। যে হ্যাঁ, বিয়ের পরে এই দোকানটা নিয়ে নিল ওই মানুষটা, তারপর থেকে দেখো না বউটা এলো কত সুন্দর চলছে। বা ও বললো যে ওর বিয়ের আগে খুব একটা ভালো ইয়ে ছিল না, এখন বিয়ের পরে ওর হাজবেন্ডটা এত ওকে হেল্প করে যে কত ভালো, দুজনে মিলে এখন দেখো না একটা একটা করে সবকিছু করে নিল। সো দ্যাট ইজ ওয়েলথ গেন। সেইটা কতটা হচ্ছে সেটার মাত্রাটা, রেশিওটা মুন ইন্ডিকেট করবে যে স্বামী স্ত্রীর দুজনের প্রচেষ্টায় কি হয়েছে এতদিনে। যদি জানবে যে হয়েছে, যে হ্যাঁ আমরা স্বামী স্ত্রী মিলে বিয়ের আগে এই ছিল, বিয়ের পরে আমরা এই করতে পেরেছি, আরো উন্নতির দিকে গেছি, আগামী 5 বছরে না অবনতির দিকে গেছি, না নিউট্রাল পজিশনে আছি, সেখান থেকে বুঝবো যে মুনটা কেমন পারফরমেন্স রয়েছে, তার মুনের পারফরমেন্স বুঝতে পারবে। ঠিক আছে? আচ্ছা, মেন্টাল হেলথ, হাজব্যান্ড ওয়াইফের মেন্টাল হেলথ কেমন আছে, কে কতটা মানসিক চাপে আছে, এই জায়গাটা তো থাকবেই। আর একটা ফিজিক্যাল অ্যাট্রাকশন, মানে ফিজিক্যাল রিলেশনশিপ করতে চাওয়ার যে অ্যাট্রাকশন, ফিজিক্যাল রিলেশনশিপ কতটা করতে পারবে, তার পারফরমেন্স কেমন, সেটা কিন্তু ভেনাস, সেটা কিন্তু মুন নয়। মুন হচ্ছে যে সেই ব্যক্তিটার সঙ্গে তোমার যৌন মিলনের ইচ্ছা আছে কিনা, দ্যাট ইজ মুন। খুব বেশি ধরো ইচ্ছা মানে হচ্ছে না, বা একাধিকবার ইয়ে হওয়ার ফলে, মিলন হওয়ার ফলে অনেক সময় একঘেয়ে হয়ে যায় অনেকের মাইন্ডের মধ্যে, জানবে সেই সময় মন তোমার ইস্যু করছে, প্রবলেম করছে, সেটা করা উচিত নয়, সেটা তুমি সঙ্গে সঙ্গে সেখানেই স্টপ করবে। সেটা স্বামী স্ত্রীর মধ্যে অ্যাট্রাকশন বৃদ্ধি মানে মেনটেন হওয়াই উচিত ঠিকই, আদারওয়াইজ তোমার তো মাইন্ড চলে যাবে না অন্যদিকে। সেখানে সঙ্গে সঙ্গে বুঝে যাবে যে মন থেকে আমার কিন্তু অসুবিধা আছে, সেই ব্যক্তিটা ঠিক থাকা সত্ত্বেও তার প্রতি আমার মনে হচ্ছে না যে আমি ইয়ে করি। সো ও কেমন পারফরমেন্স করছে বা তুমি কেমন পারফরমেন্স করছো, দ্যাট ইজ ভেনাস। বাট তোমাদের ইচ্ছা, ওই ব্যক্তির প্রতি যে ইচ্ছা, দ্যাট ইজ মুন। তাহলে কি বললাম? এই সম্বন্ধ করার জায়গা। আচ্ছা, প্রেগনেন্সির জার্নি, বোঝো প্রেগনেন্ট হয়ে গেল একটা মহিলা, কিন্তু সে ওই 9 মাস কেমন কাটাবে, জার্নি অফ ইয়োর প্রেগনেন্সি, এটা ডিপেন্ড করবে মনের ওপরে। একটা মহিলা 9 মাস কতটা ভালোভাবে প্রেগনেন্সিটা ক্যারি করছে, অনেকের প্রচুর বেশি প্রবলেম হয়। তাহলে ধরো আগে তোমার জীবনে মন রিলেটেড কোনো সমস্যা হয়নি, কিন্তু দেখা যাচ্ছে প্রেগনেন্সির পর থেকে এই সময়টা বারবার মেডিকেল চেক আপে যেতে হচ্ছে, বারবার অসুবিধা হচ্ছে, বিভিন্ন রকমের অসুবিধা হচ্ছে, তখন বুঝবে ওই পিরিয়ডে মুন থেকে ডিস্টারবেন্স আসছে। তখন ওই সময়ও ছোটখাটো রেমেডি মুনের করে নিতে পারো, বা ঘরেই তুমি শিবকে দান করতে পারো, যেভাবে মুনের রেমেডিটা বলা হলো সেভাবে তোমরা দান করতে পারো। আর হ্যাঁ,
প্রেম জীবনে মানে তোমরা যখন লাভ রিলেশনশিপে রয়েছো তার মধ্যেও একে অপরের প্রতি কতটা আকর্ষণ রয়েছে তোমাদের রিলেশনশিপের ক্ষেত্রে সেটাও মুন থেকে তোমরা ইন্ডিকেশন পাবে। ঠিক আছে, কম বেশি সবকিছুই তোমরা মুন থেকে পাবে। এবারে আমি আরেকটা জিনিস তোমাদের একটু বলে দেব। চন্দ্র গেল এই কথাটা, কিন্তু ম্যারিড লাইফ নিয়ে যেহেতু আমি আলোচনা করছি, সেক্ষেত্রে ম্যারিড লাইফে একে অপরের সপ্তমটা রিলেটেড। সেই সেম চন্দ্র আমাদের ম্যারিড লাইফে জন্মছকে স্বামী স্ত্রীর সপ্তমের সঙ্গে কেমন রিলেশন রাখছে, সেক্ষেত্রে তুমি তোমার যে মনের ভাব এক্সপ্রেশনটা হাজবেন্ডের সঙ্গে কেমন এক্সচেঞ্জ হবে সেটা তোমার ইন্ডিকেট করবে মুন। সেই জন্যই দেখা যায় যে কোনোভাবে যদি স্বামীর চাটে পীড়িত থাকে, স্বামীটার স্ত্রীর কোনো কিছুই খুব একটা ভাল লাগে না, বিয়ের প্রথম প্রথম একটু ভাল লাগে, তারপরে আর কোনো জীবনের জন্য তার ভাল লাগে না, বলে না আমি যা কিছুই করি ওর তো ভালো লাগে না। এই যে কথাটা যদি কেউ চেম্বারে এসে তোমাকে টেবিলে বলে দেয়, তার মুনের ডোমেন থেকে প্রবলেম বলে তুমি মুনের রেমেডিটা তখন ভাববে যে এটা আমাকে তাহলে করতে হবে। সেম স্ত্রীর চাটে যদি হয়, স্বামীর সবকিছুতেই রং দেখছে, তারা অল্পেতেই খোঁটা দিচ্ছে, বা একটা বিরাগ ভাব, অনুরাগ নেই, কোনো বিরাগ হয়ে গেছে, সেখান থেকে বুঝবে যে সপ্তম ভাবের সঙ্গে মুনের যে কানেকশন, সেখান থেকে আমরা আমাদের কিছু পীড়িত বা আমরা সেটা চেষ্টা করব। এবারে অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডি ওয়াইজ দেখা যাবে যে সেটা ঠিক করা যায় কিনা, সেটা উচিত কিনা, সেগুলো খুব সহজে একটার পর একটা সলভ করা যায়, সেগুলোরও যুক্তি আছে, খুব সহজে একটার পর একটা সলভ করা যায়। ওই জন্য জীবনের প্রত্যেকটা অ্যাসপেক্টকে আমরা যদি প্ল্যানেট দিয়ে বুঝি এবং বোঝার চেষ্টা করি, তাহলে আমাদের প্রত্যেকটা দিনও এতটা সরল হয়ে যেতে পারে। তার কারণ বুঝবো, ছোট ছোট সমাধান করব, ব্যাস। ওটা নিয়ে আর দ্বিতীয়বার আমরা ভাববো না। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা যাদের ভালো লাগলো, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে চ্যানেলটা, ইউটিউবে যারা দেখছো। এবং প্রতিনিয়ত আরো অনেক ভিডিও এবার থেকে আপলোড হবে আলোচনামূলক। যারা অ্যাস্ট্রোলজি, নিউমোরোলজি, বাস্তু, কালার হিলিং, ড্রিম হিলিং, এই রেইকি এঞ্জেল, এই থেরাপিগুলো শিখে যারা প্রফেশনাল কোর্স করতে চাইছো আর এতটাই সুন্দরভাবে মানুষের কাছে তুলে দিতে চাইছো, স্পিরিচুয়ালিটিটা একটা খুব সুন্দর প্রফেশন, অন্যান্য প্রফেশনের মতো, যদি তোমরা ভালো করে নিতে পারো। কোন প্রফেশনে কে থাকবে সেটাও কিন্তু গ্রহ থেকে আমরা সুন্দরভাবে বিচার করতে পারি। তাহলে তোমাদের যাদের ভালো লাগবে তারা তোমরা শেয়ার করো, এবং আরো কি কি বিষয়ে ভিডিও চাইছো সেটা তোমরা আমাদেরকে জানাবে, অবশ্যই কমেন্টের মাধ্যমে বা মেসেজের মাধ্যমে জানাবে, এবং অন্যান্য বিষয়ে তোমরা যোগাযোগ অবশ্যই করবে। থ্যাংক ইউ, অনেক ভালো থাকো।